নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনারা স্বাগত। পলাশী থেকে আগরতলা, বাংলা বিহার উড়িষ্যার খুব পরিচিত নবাব, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পলাশীর যুদ্ধে যিনি প্রাণ দিয়েছিলেন, নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লার বংশধর আগরতলায়, অবিশ্বাস্য কথা। এই নিয়েই আজকের আলোচনা, পলাশী থেকে আগরতলা। স্টুডিওতে আছেন রাজ্যের প্রখ্যাত সাংবাদিক মানস পাল মহোদয়। স্বাগত মানসদা। আমরা প্রথমেই আলোচনার শুরুতেই যে বিষয়টা নিয়ে যেটা শুরু করতে চাইছি, যে আগরতলায় নবাব সিরাজের বংশধর পঞ্চম বংশের একজন আগরতলায় ছিলেন বা আছেন, কিন্তু এতদিন পরে এই বিষয়টা সামনে আসছে, কেন এরকম হলো? ব্যাপারটা আসলে একটি বই থেকে পাওয়া, এবং প্রথমেই বলে নেওয়া ভালো যে যে বইটি থেকে আমরা এই সূত্রটা পেয়েছি যে নবাব সিরাজদৌল্লার একজন বংশধর আগরতলায় ছিলেন। বইটি লিখেছেন আমাদের সময়কার, এই যে কন্টেম্পোরারি, আমাদের যে সময়ের একজন প্রখ্যাত ঐতিহাসিক, লিজেন্ড অ্যাকচুয়ালি, প্রফেসর অমলেন্দু দে। প্রফেসর অমলেন্দু দে এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন, একসময় জেনারেল সেক্রেটারিও ছিলেন, এবং তিনি স্বাধীনতা, প্রাক স্বাধীনতা যে ভারতবর্ষের, মানে তৎকালীন ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট, ইতিহাস, বিভিন্ন যে হিন্দু এবং মুসলিম সমাজ, তাদের কন্ট্রিবিউশন, তাদের যে কিভাবে তারা রাজনীতিতে ছিলেন বা কি করেছেন, এবং ঋষি অরবিন্দ, তাদের উপর উনি বই লিখেছেন। তার বই বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভাষায় ইসে করা হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে ছিলেন। তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে রিটায়ারমেন্টের পর তিনি একটি বই লিখেন। বইটি 50 বছর ধরে উনি একটি বিষয় খোঁজ করছিলেন যে নবাবের বংশধররা কোথায়। নবাবের একটা প্রথম তিনি পেয়েছিলেন একটি সূত্র যে নবাবের একটি ছেলে ছিল। তো এই নিয়ে খোঁজ করতে করতে উনি শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে উপনীত হন, যে সূত্রটি বের করেন, এবং এটা এক্সহস্টিভ, একদম সম্পূর্ণ একটি ইসে পেয়েছেন তিনি, নবাবের যে বংশতালিকা এখন পর্যন্ত উনি পেয়েছেন, এবং এটা নিয়ে একটি বই লিখেন, সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে। বইটি প্রকাশ করেছে পারুল প্রকাশনী, এবং এটার একটা ইংলিশ ভার্সনও আছে, ইন সার্চ অফ সিরাজ সান অ্যান্ড ডিসেন্ডেন্টস। এটা ইংলিশ ট্রান্সলেশন করেছেন নন্দিনী গুহ। এই বইটি 2012 সালে প্রকাশিত হয়। সম্ভবত এই সময়টাতে প্রফেসর অমলেন্দু দে মারাও যান। এরপরে 2014 সালে এই বইটিকে পুরস্কৃত করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার বইটি হয়। ফলে বইটি থেকে, মানে আমাদের এখানকার বিশেষ যে কোনো ইন্ডিপেন্ডেন্ট স্টাডি বা রিসার্চ এরকম কিছু নয়, কিছু কিছু করেছি আমরা, কিন্তু মূল যে ইনফরমেশনটা এসছে আর কারো কাছ থেকে নয়, সেই লিজেন্ডারি হিস্টোরিয়ান প্রফেসর অমলেন্দু দের কাছ থেকে। দর্শক বন্ধুরা, আমরা মানসদার কাছ থেকে জেনে নিলাম যে দেশের প্রখ্যাত ঐতিহাসিক এবং আমাদের প্রজন্মের কাছে একজন অবিস্মরণীয় নাম প্রফেসর অমলেন্দু দে, যিনি যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ করতেন। ওনার সম্পর্কে আরও ডেজিগনেশনগুলো মানবতা এখানে দিয়েছেন। ওনার যে বই, দীর্ঘ 50 বছর ধরে যে গবেষণা করেছেন, সেই গবেষণা লব্ধ ফলাফল যেটা, যে বইয়ে তিনি লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, সেই বইটি হলো যে সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে। এই বইটি পুরস্কৃত হয়েছিল 14 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে এই পুরস্কার দেওয়া হয়েছিল। সেই বইয়ের সূত্র ধরেই
পলাশী থেকে আগরতলায় আমরা আসছি। আমরা যে জায়গাটা মানুষদের কাছে যাব, যে পলাশীর প্রান্তরের যুদ্ধ, তার সন্তান, আমরা সিরাজের সন্তানের তেমন নাম ইতিহাসে আমরা পাইনি। সিরাজের স্ত্রী সম্ভবত, আমি যদি ভুল না করি, একাধিক স্ত্রী ছিলেন, এবং এই ছেলে কোত্থেকে এসছে, তার সন্তান কোত্থেকে এসছে, এবং অন্যান্য স্ত্রীদের কোনো সন্তান সন্ততি ছিলেন কিনা, পলাশীর যুদ্ধের সময় তাদের অবস্থান কি ছিল, বা কিভাবে এটার যোগসূত্রটা তৈরি হয়েছে ওই সময়টাতে, এই জায়গাটা যদি একটু। দেখো, পলাশীর যুদ্ধ যেটা হয়েছিল, যুদ্ধ শুরুর আগেও কিছু কিছু যুদ্ধ চলছিল, তার 1756-এও চলছিল। সিরাজ, ফোর্ট উইলিয়াম, সিসকোলেন, এই ব্ল্যাক হোল টোল, এগুলো তো স্টোরি আছেই। তাছাড়া ফ্রেঞ্চ কলোনি চন্দননগরের সঙ্গে এসেছিল, কনফ্লিক্ট ছিল। তো ওই সময়টাতে আমি আর যাচ্ছি না। এখন কথা হলো যে পলাশীর যুদ্ধ ব্যাপারটা সবাই জানেন, আমরা সবাই ইতিহাসে পড়েছি, কম বেশি আমরা সবাই জানি। কিন্তু যে জিনিসটা উঠে এসছে এখান থেকে, মানে সিরাজের বংশধরদের, সিরাজের এক কন্যা ছিলেন, ওনার বিখ্যাত স্ত্রী লুফতান্নেসা তো ছিলেন, সবাই জানেন। আর একটি কন্যা ছিলেন কুদেশিয়া বেগম। তো এই ব্যাপারে আমরা যাচ্ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা। কিন্তু যে জিনিসটা জানা গেল যে সিরাজের এক ছেলে ছিল, এটা প্রফেসর দিয়ে বের করেছেন বিভিন্ন সূত্র ঘেটে, বিভিন্ন পুরনো কাগজপত্র ইত্যাদি ইত্যাদি ঘেটে, অনেক বই, অনেক মুর্শিদাবাদের লেখা বই, অনেক ঐতিহাসিকদের বিবরণ ধরে উনি এটা বের করেছেন। তো এই ব্যাপারে একটা ইতিহাস রয়ে গেছে। সিরাজের দুজন কমান্ডার ছিলেন খুব বিশ্বস্ত। আমরা সবাই মির্জাফর, রায়দুল্লভ, ইয়ার লতিফ খান, তাদের নাম আমরা জানি, তারা ইতিহাসে আছেন। আমরা আরেকজনের নামও জানি, যে মীর মদন খান, তো উনি ছিলেন। আরেকজন ছিলেন মোহনলাল। সিরাজের খুব ঘনিষ্ঠ ছিলেন এই দুজন, বিশেষ করে মোহনলাল সিরাজের বন্ধু ব্যক্তিও ছিলেন। এই মোহনলাল, স্যার যদুনাথ সরকার এই মোহনলালকে কাশ্মীরি বলে উল্লেখ করেছেন। আবার কোনো কোনো ঐতিহাসিক তাকে বলেছেন তিনি বিহারের পূর্ণিয়ার। উনি এখানে আসেন, মুর্শিদাবাদে আসেন, বাংলায় আসেন, এসে এখানে বসতি স্থাপন করেন। সিরাজের কমান্ডার ছিলেন এবং সিরাজের বন্ধু ব্যক্তিও ছিলেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মোহনলালের একটি বোন ছিলেন মাধবীলতা। মাধবীলতা খুব অপূর্ব সুন্দরী ছিলেন, অপরূপা ছিলেন, এজন্য তাকে অনেক সময় হীরা বলা হতো। ইনফ্যাক্ট মাধবীলতা হীরা নামেই পরিচিত ছিলেন। তো সিরাজের সঙ্গে মোহনলালের বন্ধুত্বের সূত্র ধরেই এই হীরার সঙ্গে পরিচিত হন সিরাজ, এবং একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং সিরাজের একটি ছেলে সন্তান হয়। সিরাজ প্রথম দিকে এই ছেলেটিকে নেবার পক্ষপাতী ছিলেন না হয়তো, এজন্য মোহনলালের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। মানে তখন কি বিয়ে হয়নি? না, তখনও বিয়ে হয়নি, এমনিতে সম্পর্কটা গড়ে ওঠে এবং তাতে একটি সন্তান হয়। তো সিরাজ এই সন্তানকে নেবার পক্ষপাতী ছিলেন না। তো ব্যাপারটা নিয়ে মোহনলালের সঙ্গে ওনার একটু মতানৈক্য হয়। মোহনলাল বলেন আমি মুর্শিদাবাদ ছেড়ে চলে যাব। তো এই বিষয়টা তখনও আলীবর্দী জীবিত। সম্ভবত আলীবর্দী খান ওনার দাদামশাই সিরাজের, উনি সম্ভবত 1756 এপ্রিল মাসে মারা গেছিলেন, তারও আগে। তো আলীবর্দীর কাছে যখন খবরটা গেল যে মোহনলাল চলে যাবেন তার পরিবারবর্গকে নিয়ে, তো একটু আলীবর্দী একটু আনসেটেলড হয়ে গেলেন। এই জায়গাটাতে যাওয়ার আগে আলীবর্দী খাঁর পরিচয় সম্পর্কে যদি একটু দর্শকদের তুমি আবার বলেন, জানে সবাই, তারপর যদি একবার বলে দাও, বড় হয়ে যাবে। আলীবর্দী ছিলেন সিরাজের দাদামশাই। তো উনি বিহার টিহার ওই দিকের গভর্নর ছিলেন। পরবর্তী ক্ষেত্রে উনি এই বাংলার নবাব হিসাবে উনি ইসে করেন। তো ওনার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও একটু মনোমালিন্য চলছিল তখন। উনি ইসে থাকতেন, মানে সাউথে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ছোট ছোট ওই যে কিংডমসগুলিকে ক্যাপচার করে নিচ্ছে বিভিন্নভাবে বিজনেস করে। তো এই জন্য উনি চাইতেন না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বারবারন্তটা থাকুক এখানে। তো আলীবর্দী খান একটু আনসেটেল হয়ে গেলেন যে মোহনলাল যদি চলে যায়, কারণ সিরাজ সম্পর্কে অনেক
কথা চালু আছে। সিরাজ খুব ইনডিসিশনে ভুগতেন, খুব ফেরোসাস একটা টেম্পারামেন্ট ছিল, আর চরিত্রগতভাবে ওনার সম্পর্কে অনেক কথা বলা হয়। ডালিমপল অনেকেই লিখেছেন এগুলো, আমি আর এটাতে যাচ্ছি না। তো উনি একটু চিন্তিত হলেন যে মোহনলাল যদি চলে যান তাহলে সিরাজ বিপদে পড়ে যাবেন, তার আর ঘনিষ্ঠ কেউ থাকবে না। তো মোহনলালকে উনি ডাকলেন যে তুমি কেন যাচ্ছ। মোহনলাল ঘটনা বললেন যে এইভাবে মাধবীলতা বা হীরার সঙ্গে সিরাজের এরকম সম্পর্ক হয়েছে, একটি সন্তান হয়েছে, কিন্তু এখন সে করছে না। তো আলীবর্দী খুব রেগে গেলেন, বলে এটা কি করে হয়, এটা তো হওয়া উচিত নয়। তো আলীবর্দী এবার সিরাজকে ডাকলেন এবং একজন মুসলিম একজন ইশেকের সঙ্গে বা ইমাম বা মৌলবীর সঙ্গে আলোচনা করে ঠিক করলেন যে বিয়ে, মানে এই মাধবীলতা বা হীরাকে সিরাজ বিয়ে করবেন। অ্যাকর্ডিংলি হীরা মুসলিম ধর্মে কনভার্টেড হলেন, তার নাম হলো আলেয়া। এই আলেয়া কে বিয়ে করলেন সিরাজ, সন্তানটি রয়ে গেল মোহনলালের কাছে। আলীবর্দী একটা ছিল, ইনস্ট্রাকশন ছিল যে মোহনলালের কাছেই তার ভাগ্নে যেন বড় হয়। এর পরের পার্টে যাওয়ার আগে, যে যখন তাদের বিয়ে হয়নি, মানে হীরা এবং সিরাজদৌল্লার বিয়ে হয়নি, এর আগে যখন তাদের সন্তান হয়েছিল, এই সন্তানকে সিরাজ রাখতে চাইছিলেন না। এই রাখতে যে চাইছিলেন না, তার পরিপ্রেক্ষিতে কি কোনো ঘটনা আছে? এরকম অনেক ঘটনাই শোনা যায়। একটা ঘটনা ছিল এরকম, ঘোড়ার মধ্যে বসিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সিরাজ বাচ্চাটিকে, যাতে অন্য কেউ যদি ধরে, একটা তীর মেরেছিলেন সে ঘোড়া যাতে দৌড়ে চলে যায়, যদি কেউ ধরে বাচ্চাটাকে বাঁচায়, ইত্যাদি ইত্যাদি অনেক গল্প আছে। এগুলি বেসিক্যালি মেটেরিয়াল। এই যদি আমরা যদি পুরো ঘটনাটা যদি বলতে চাই, এটা অনেক বড় হয়ে যাবে। তো মূল কথা হলো যে মোহনলাল সিরাজের বন্ধু এবং কমান্ডার, মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, যিনি পলাশীর যুদ্ধও ছিলেন। তো মোহনলালের একটি বোন ছিল, তার নাম মাধবীলতা ওরফে হীরা। এই হীরার নামে একটা হীরাঝিলও ছিল এখানে, মুর্শিদাবাদের খুব বিখ্যাত জায়গা হীরাঝিল। এই হীরাঝিলটা এখন এই নদীর গর্ভে চলে গেছে, নেই, কিন্তু হীরাঝিলে অনেক মঞ্জিলটারও অনেক পাথর টাথর আছে এখনো। সেই হীরা আলেয়া মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে আলেয়া নাম নিলেন এবং তাদের সেই সন্তান বড় হতে লাগলো মোহনলালের বাড়িতে। এইবার পলাশীর যুদ্ধ হলো 23শে জুন 1757। এই যুদ্ধে, আমরা পলাশীর যুদ্ধ সবাই জানি, এখানে পলাশীর যুদ্ধে নবাব বাহিনী আর নবাব বাহিনীর সঙ্গে ছিল কিছু ফ্রেঞ্চ গানার্স, আর্টিলারি ছিল, চন্দননগর থেকে এসেছিল ওরা, ইসের আন্ডারে বা কমান্ডার সিনফ্রাইয়ের আন্ডারে। আর ওইদিকে যে ক্লাইভের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মিলিটারি ছিল, তাতে মেজর কিলপ্যাট্রিক, মেজর কোট, মেজর গাউপ, মেজর নক্স, রিচার্ড নক্স, তারা ছিলেন। তো সিরাজের অনেক সৈন্য সামন্ত ছিল, মানে 50,000-এর মতো সৈন্য সামন্ত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল 900-র মতো ইউরোপিয়ান সোলজার্স, আর 2100 ইন্ডিয়ান সোলজার্স, আর কিছু কামান ছিল, খুব বেশি ছিল না। আর এইদিকে ওদের কাছে তো গানার ছিল, ফ্রেঞ্চ গানার ছিল প্রায় 50 জন, গানস ছিল প্রায় 53, আর কমান্ডার তো অনেকেই ছিলেন। বিশেষ করে বিখ্যাত কমান্ডার যারা ছিলেন তারা হলেন মীর মদন, মোহনলাল, মির্জাফর, ইয়ার লতিফ খান, রায়দুল্লভ, তারা। তো যুদ্ধ হলো এখানে, যেদিন যুদ্ধ হলো ওই দিন তো মির্জাফর উনি ছিলেন রাইট ফ্ল্যাঙ্কের কমান্ডার, সেন্ট্রাল কমান্ডে ছিলেন ইয়ার লতিফ খান, লেফটে ছিলেন রায়দুল্লভ, তারা চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আর অ্যাডভান্স ক্যাভালরি চার্জ করলো মোহনলাল এবং মীর মদন। তো মীর মদন ওইখানে যুদ্ধে মারা গেলেন, ফ্যাটালি উন্ডেড। আর এইদিকে ওনার মোহনলালের মেয়ের বিয়ে হয়েছিল একজন মুসলিম একজনের সঙ্গে, বাহাদুর আলী খান, উনি জামাতা, মোহনলালের জামাতা বাহাদুর আলী খান, উনিও মারা গেলেন। মীর মদন ফ্যাটালি উন্ডেড, তখনও মারা যান। এই সময় খুব বৃষ্টি এলো ইত্যাদি, তো যুদ্ধটা বন্ধ হয়ে গেল। 50,000 সৈন্য থাকলেও 50,000 সৈন্য যুদ্ধ করেনি, 15,000-এর মতো করেছিল। কিন্তু মীর মদন মারা যাওয়ার পর মোহনলাল যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন, কিন্তু পরবর্তী মানে এতজন কমান্ডারের মধ্যে মির্জাফর
সাথে আরো দুজন, মীর জাফর, ইয়ার লতিফ খান আর মীর জাফর। না, তিনজন ছিল যারা বিট্রে করেছে। হ্যাঁ, তারা হলো মীর জাফর, ইয়ার লতিফ খান আর রায়দুল্লভ। আর যুদ্ধ করলেন মীর মদন, মারা গেলেন মীর মদন। এবং এই যুদ্ধে আলটিমেটলি যা হলো সিরাজের সৈন্য পরাজিত হলো, সবাই পালাতে শুরু করলো, কিছু কিছু রয়ে গেল, যুদ্ধ করলো, এইসব চললো কিছুক্ষণ। তো 23শে জুন যেটা ইতিহাস হয়ে গেল, যে নবাব হেরে গেলেন, তারপর উনি পালিয়ে গেলেন, তারপর ভগবান গোলা ইত্যাদি ধরাত পড়লেন, তারপর তাকে খুন করলো, মিরন আরেকজনকে দিয়ে খুন করালো, এসব অন্য জিনিস। এইবার মোহনলালকে এই জায়গাতে এইবার শুরু হলো ঘটনা। এই এখন থেকে শুরু হলো যে এই যে নবাবের বংশধরদের কাহিনীটা কিভাবে এইবার ডেভেলপ করতে শুরু করলো। এইবার মোহনলাল, অনেকে বলেন যে মোহনলাল ইনজুর্ড হয়েছিলেন, অনেকে বলেন মোহনলাল মারা গেছিলেন, কিন্তু ঘটনা এটা নয়। প্রফেসর দে, অমলেন্দু দে খোঁজ করে যা বার করলেন যে মোহনলাল মারা যাননি, এবং এটা পরবর্তী ক্ষেত্রে এস্টাবলিশড হয়েছে মোহনলাল মারা যাননি। উনার কোন জায়গাতে মারা গেছেন পরবর্তী ক্ষেত্রে এগুলি প্রতিষ্ঠিত এখন, জুরানপুর, গৌরীপুর, গুপ্তিপাড়া এইসব জায়গাতে, হুগলি, বর্ধমান এইসব জায়গাতে ছিলেন উনি একটা সময় পরবর্তী ক্ষেত্রে। তো মোহনলাল পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার সময় উনি সঙ্গে নিলেন দুজনকে, একজন বাসুদেব বলে একজন খুব ঘনিষ্ঠ, আর একজন হরনন্দ বলে আরেকজন, দুজন ঘনিষ্ঠ লোককে নিয়ে পালিয়ে গেলেন, আর সঙ্গে নিলেন ওনার ভাগ্নেকে। এইবার মোহনলাল, ওই সময়ে ভাগ্নের নামটা কি ছিল এটা জানা যায়নি, এটা প্রফেসর দেও বলতে পারেননি, বা অন্য কোনো ইতিহাসকাররাও বলতে পারেন। বয়স কত ছিল? 6 বছর। 6 বছর বয়স। তো দেখা যাচ্ছে যে মোহনলাল গেলেন কোথায় এবার, তার দুজন সাকরেদ, বাসুদেব, হরনন্দ আর ইসেকে নিয়ে, ভাগ্নেকে নিয়ে গেলেন কোথায়? প্রফেসর দে এই নিয়ে বহুত খোঁজ করতে শুরু করলেন। অনেক খোঁজ করতে করতে উনি কোথাও সূত্র পাচ্ছেন না, তো তিনি শেষ পর্যন্ত করলেন কি, যে নবাবের ছেলেকে নিয়ে যদি যায় কোথায় যেতে পারে, ভাগীরথী পার হয়ে ময়মনসিংহতে গেলেন। মানে মোহনলাল ময়মনসিংহতে গেলেন, এটা প্রতিষ্ঠিত হলো। ময়মনসিংহের এখানে বুকাইনগর বলে একটা জায়গা আছে, বুকাইনগর ফোর্টে মোহনলাল আশ্রয় নিলেন। কিন্তু এদিকে এই জায়গাটাতে যাওয়ার আগে যে প্রফেসর দে, অমলেন্দু দে, যে এই যে বিষয়টা ময়মনসিংহের দিকেই উনি ভাবলেন, বিষয়টা কেন, মানে কোনো সূত্র তো ছিল না, কিভাবে ভাবলেন বিষয়টা? প্রথমত হয়েছে কি, ময়মনসিংহের জমিদারদের সঙ্গে, ময়মনসিংহে বেশ কয়েকটি বড় বড় জমিদার পরিবার ছিল একটা সময়, মুক্তাগাছা, তারপর গৌরীপুর, এইসব জমিদার, বড় বড় জমিদার পরিবার ছিল এগুলো। এদের সঙ্গে সিরাজের খুব ভালো সম্পর্ক ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, উনি চিন্তা করলেন যে মোহনলাল এই ছেলের যেহেতু কোনো খবর পাওয়া যায়নি, তাহলে ছেলেকে কোথাও না কোথাও উনি বা মোহনলাল লুকিয়ে রেখেছেন। হ্যাঁ, কিভাবে লুকিয়ে রাখতে পারেন? তো ওই সময় একটা ব্যাপার ছিল যে ওই দত্তক নেওয়া হতো। তো যদি দত্তক নেয় তো কারা নিতে পারে? তো সিরাজের ছেলেকে নিতে গেলে ওই জন্যই পরিবারই দেওয়া হবে। এইভাবে খোঁজ করতে লাগলেন। তো উনি সম্ভবত অনেক পুরনো কাগজ, আর ওই সময় কি, ওই সময় যারা দত্তক নিতেন ইসেতে, তো অনেক একটা কাগজপত্র থাকতো, মোটামুটি একটা কাগজপত্র, বেশিরভাগ ফার্সি ভাষায় লেখা, বেশিরভাগই কাগজপত্র থাকতো। তার একটা কারণ, দত্তক নিলে না ওই পিণ্ডদানের অধিকারী হয়, পিণ্ডদানের অধিকারী হয়, এই জিনিসটা প্রতিষ্ঠা করার ব্যাপার থাকে, আর প্রপার্টি রিলেটেড ম্যাটার্সও থাকে। এই জন্য কাগজপত্র কিছু না কিছু তৈরি হতো ওই সময়ও। এখন তো খুব কড়াকড়ি থাকে, ওই সময় ছিল কড়াকড়ি না থাকলেও একটা কাগজপত্র তৈরি হতো ওই পিণ্ডদানের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য, আর একটা হতো ইসের জন্য, এই প্রপার্টি রিলেটেড ইস্যুসগুলি সেটেল করার জন্য। তো এই করতে করতে উনি দেখলেন যে ময়মনসিংহের একটা জমিদার পরিবার, শ্রীকৃষ্ণ রায়চৌধুরীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ইসের, নবাব সিরাজদৌল্লার। তো ওইখানে যেতে পারেন। তো খোঁজ শুরু করলেন, ট্রেল পাওয়া গেল। আর ঐতিহাসিকরা যেভাবে খোঁজ করেন বিভিন্ন ইসে থেকে, সূত্র অনেক বই টই ঘেটে, তো আর প্রফেসর অমলেন্দু দে অনেকের কাছ থেকে নিয়েছেন সূত্র, কাগজপত্র তো নিয়েছেন, দেখেছেন এগুলো পুরনো। তারা যেভাবে করেন ঐতিহাসিকরা, অমলেন্দুদের মতো একজন ঐতিহাসিক যেভাবে খোঁজ করেন, স্যার যদুনাথ সরকারের ইসে নিয়েছেন, রেফারেন্স নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে, ঐতিহাসিক নিখিলনাথ রায়ের নিয়েছেন, রজতকান্তি রায়ের নিয়েছেন, গোলাম হোসেন বলে একজন ঐতিহাসিক ওই সময়ে
শায়ের মুত্তাকিন বলে একটা বই লিখেছিলেন ওই সময়টার, ওটা থেকে নিয়েছেন, বিভিন্ন সূত্র নিয়েই উনি ব্যাপারটা তৈরি করেছেন। তো যাই হোক, তো মোহনলাল এবার ভাগ্নে এবং দুই সাকরেতকে নিয়ে পালিয়ে গেলেন বোকাইনগর বলে একটা জায়গায়। প্রথমে গেলেন বোকাইনগর ফোর্টে ছিলেন, কিন্তু ওইদিকে উনি বেশিক্ষণ থাকলেন না, ওইদিকে বেশি দিন থাকলেন না, এই কারণে যে মির্জাফরের লোকরা পেছনে লেগে আছে, ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকরা পিছে লেগে আছে, গুপ্তচররা খুঁজছে। উনি আর ফোর্টে রইলেন না, উনি চলে গেলেন শ্রীকৃষ্ণ চৌধুরীর কাছে। তো গিয়ে আলোচনা করলেন যে উনি আসলে ওই সময় পরিচয়টা দেননি, পরবর্তী ক্ষেত্রে সম্ভবত পরিচয়টা বেরিয়ে গেছিল, যে আমার যে সাকরেত আছে বাসুদেবের একটি ভাগ্নে আছে, বাসুদেবের এরকম বোনের বিয়ে হয়েছিল আমহাটি বলে একটা জায়গাতে, তো এটি ভাগ্নে আছে, তো আপনার দুই ছেলে, একজন কৃষ্ণকিশোর আর একজন কৃষ্ণগোপাল, সন্তান নেই, তাদের দুটো করে বিয়ে, সন্তান নেই, একটি ছেলেকে আপনারা দত্তক নিতে পারেন। তো এই সময় কথাবার্তা যখন চলছে, তখন মোহনলাল খবর পেলেন যে তার পেছনের লোক লেগে আছে, যে কোনো সময় আসতে পারে, ধরতে পারে। তো মোহনলাল পালিয়ে গেলেন রংপুর, তো ছেলেটাকে রেখে আসলেন আমহাটিতে। পরবর্তী ক্ষেত্রে উনি এলেন, শ্রীকৃষ্ণ চৌধুরী তখন নেই, তখন তার দুই ছেলে কৃষ্ণকিশোর রায়চৌধুরী আর কৃষ্ণগোপাল রায়চৌধুরী, মানে মারা গেছেন উনি, শ্রীকৃষ্ণ চৌধুরী মারা গেছেন, মূল জমিদার মারা গেছেন, তার দুই ছেলে কৃষ্ণকিশোর রায়চৌধুরী জমিদারিরা মূলত দেখেন, আর তার ছোট ভাই কৃষ্ণগোপাল রায়চৌধুরী। কৃষ্ণগোপাল রায়চৌধুরীর কোনো সন্তান নেই, কৃষ্ণকিশোর রায়চৌধুরীরও নেই। তো এইবার কথাবার্তা আবার চলল দত্তক নেবার ব্যাপারে। তো এই ছেলেটিকে সিরাজের ছেলে মোহনলালের ভাগ্নে, তাকে এনে দত্তক দেওয়া হলো কৃষ্ণগোপাল রায়চৌধুরী, ছোট ভাই দত্তক নিলেন, তার নাম হলো যুগল কিশোর রায়চৌধুরী। এই সিরাজের নাম। দর্শক আমরা আসছি মানুষদা, দর্শক বন্ধুরা, আমরা সিরাজের বংশ আমরা খোঁজা শুরু করেছিলাম। প্রফেসর অমলেন্দু দে যেই গবেষণালব্ধ ফলাফল ওনার, সেই গবেষণালব্ধ ফলাফল থেকেই আমরা খুঁজতে শুরু করেছি সিরাজউদ্দৌলার বংশধর কারা কারা। প্রথম বংশ আমরা পেয়ে গেলাম যুগল কিশোর চৌধুরী, যিনি ময়মনসিংহের এক জমিদার পরিবারে দত্তক নেওয়া হয়েছিল তাকে 6 বছর বয়সে। মানুষদা নেক্সট। হ্যাঁ, তো যুগল কিশোর রায়চৌধুরীকে সিরাজের ছেলেকে দত্তক নেওয়া হলো, নাম হলো যুগল কিশোর রায়চৌধুরী। ছিলেন মুসলিম, হয়ে গেলেন হিন্দু, এবং সম্ভবত বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারে ওনার পরিচয় হলো যুগল কিশোর রায়চৌধুরী। তো যুগল কিশোর রায়চৌধুরী ছোটবেলা থেকেই জ্যাঠামশাই মানে কৃষ্ণকিশোর রায়চৌধুরীর কাছ থেকে সবকিছু শিখে উঠলেন, কিভাবে জমিদারি চালাতে হয় ইত্যাদি ইত্যাদি। আর জমিদারি দুই ভাইয়ের একজনও সন্তান নেই, একমাত্র দত্তক হচ্ছে যুগল কিশোর রায়চৌধুরী। এবং তাদের জমিদারি ছিল গৌরীপুর, ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার পরিবার, বিখ্যাত জমিদার পরিবার। ওই স্নেহাশিস আচার্য ছিলেন নিশের ওয়েস্ট বেঙ্গলের, তাদের পরিবার। আর মুক্তাগাছা তো খুবই নাম করা, আর এই গৌরীপুরের খুব নাম করা জমিদার রায়চৌধুরী জমিদার পরিবার। তো এইখানে এই জমিদারি এইবার ধীরে ধীরে যুগল কিশোর বড় হলেন, তো জমিদারি চলে এলো যুগল কিশোরের হাতে। যুগল কিশোর দেখতে ছিলেন অত্যন্ত সুপুরুষ, বেশ উঁচু লম্বা ফর্সা, খুব তেজস্বী পুরুষ, এবং অত্যন্ত বিবেকবান এবং প্রজাহিতৈষী জমিদার বলতে যা বোঝায় এরকমই ছিলেন উনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার বেশ কয়েকটি জায়গাতে এই জমিদারি সংক্রান্ত, এটা বেশ কমপ্লেক্স, মানে জমিদারি সংক্রান্ত বেশ কিছু জটিল মামলা মোকদ্দমায় ওনাকে ফেঁসে যেতে হয়। সিন্ধার জমিদার মোহাম্মদ আলীর সঙ্গে ঝগড়া হয়, তারপর নিজের দুই জেঠিমা কৃষ্ণকিশোরের যে দুই স্ত্রী, তাদের বাড়িতে এনে রাখতেন, যুগল কিশোরের সঙ্গেই ছিলেন তারা, তাদের সঙ্গে মনোমালিন্য। আমাদের হাতে যেহেতু সময় আছে, এই দুটো বিষয় খুব ছোট্ট করে হলেও একটু যদি জানা যায়। কোনটা? এই যে পাশের জমিদারের সাথে ঝামেলা এবং জেঠিদের সাথে ঝামেলা। পাশের জমিদারের সঙ্গে মোহাম্মদ আলীর সঙ্গে ঝগড়াটা ছিল আসলে শ্রীকৃষ্ণ চৌধুরীর, পরবর্তী ক্ষেত্রে এটা চলে আসে ইসেতে, এই যুগল কিশোরের সঙ্গে। তো যুগল কিশোর এমনিতে কি হতো, ওইখানে জমিদাররা এসে ওই লুটপাট চালাতো ওনার জমিদারিতে, ওই সিন্ধার জমিদার যারা আর কি, মোহাম্মদ আলী সিন্ধার জমিদার,
তো লুটপাট চালাতো, এই নিয়ে চলছে এইসব। তো একবার কি হয়েছে, ওই যুগল কিশোর আর পারেননি, উনি একটু এমনিতে খুব মানুষ, বিবেকবান মানুষ, খুবই মানুষ, বিচার করেই চলেন। তো উনি হঠাৎ খেপে গেলেন। তো ওনার লাঠিয়াল ছিল, হয়তো 500 লাঠিয়ালকে বললেন যাও অ্যাটাক করো গিয়ে ওই বিষয়কে, সিন্ধার পরিবার জমিদারিতে। তো ওরা লাঠিয়ালরা খেপে গেল, যেহেতু তারাও খুব ভালোবাসে তাদের জমিদারকে, গিয়ে পুরো জমিদারিটা, মানে সিন্ধার জমিদারিকে পুরো তছনছ করে দেয়, প্রতিটা বাড়ি জ্বালিয়ে দেয়, প্রচুর মানুষ মারে, বেদে ধরে আনে, মহিলা পুরুষ বাচ্চা লুট পুরো করে দেয়, সাংঘাতিক তছনছ, মানে ম্যাসাকার করে দেয়। পরবর্তী ক্ষেত্রে এই কেসটা চলে ব্রিটিশ কোর্টে চলে, ব্রিটিশ কোর্ট থেকে একবার তাকে অ্যারেস্ট করার ব্যবস্থাও করা হয় এইসব। কিন্তু ওই সময় সন্ন্যাসী আন্দোলন এগুলিকে করার জন্য, সাপ্রেস করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে সাহায্য করেছিলেন যুগল কিশোর। ফলে যুগল কিশোর সঙ্গে যে লোকাল কালেক্টর, তার খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি যাই হোক এগুলি বাঁচিয়ে দেন। কিন্তু সমস্যাটা বিশেষ তৈরি হয়ে যায়, ওনার জমিদারি ভেঙে যায় সেই অর্থে, কারণ ওনার যে 2 জেঠি, তাদের খুব ভালোবাসতেন উনি, শ্রদ্ধা করতেন, বাড়িতে এনে রেখেছিলেন, মানে জেঠিরা থাকতেন তার কাছেই। কিন্তু শেষ দিকে কি হলো, তাদের যখন বয়স বেশি, তারা 2 জেঠি বলেন আমরা দত্তক নেব, কারণ পিন্ডি দেবার একটা ব্যাপার থাকতে পারে। এর মানে কি, মানে কিছুটা আঁচ পেয়ে গিয়েছিলেন সম্ভবত। অনেকেই মনে করেন যে সম্ভবত জেঠিরা জানতেন, অথবা তারা আঁচ পেয়ে গেছিলেন যে যুগল কিশোর রায়চৌধুরী আসলে মুসলিম, এবং উনি আসলে দেখতে বাঙালিদের মধ্যে, এই যে ইস্ট বেঙ্গলের বাঙালিদের মতো ছিলেনও না সেই অর্থে, দেখতে তো অনেকেই সন্দেহ করত। আর একটা কানাঘুষা হয়তো থাকতেই পারে, সবাই এগুলো তো ওই সময়ের ব্যাপার, হয়তো অনেকেই জানতো কিন্তু বলতো না এরকম। তো 2 জেঠির সঙ্গে এই নিয়ে উনি বলেন যে তোমরা যদি এখন দত্তক নাও, তাহলে আবার এই সম্পত্তি ভাগ হবে, এইসব হবে। তারপর 2 বিধবার হাতে যদি যায়, অন্য কুলুকে বুদ্ধি দেবে, বাজে বুদ্ধি দেবে, এইসব। তো উনি রাজি হননি। এটা নিয়ে কোর্টে কেস হয় এবং যুগল কিশোর কেসে হারেন। জমিদারি কিছু পান 2 জেঠির মধ্যে, এক জেঠি, সবচেয়ে বড় জেঠি মারাও যান, দ্বিতীয় জেঠি যিনি আছেন উনি পান। এইসব একটা ভেজাল চলে। তো উনি আলটিমেটলি গৌরীপুর থেকে তিনি চলে আসেন, তারপর উনি কোথায় চলে আসেন? কাজল শাহ বলে সিলেট। এর আগে আরেকটা জায়গাতে গিয়েছিলেন, এই জায়গাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বইটুই দেখলে মনে হয়ে যাবে। কিন্তু গৌরীপুর থেকে আলটিমেটলি তিনি কাজল শাহ বলে সিলেটের একটা জায়গাতে উনি চলে আসেন। মানুষদা, আবার আসছি। দর্শক বন্ধুরা, আমরা পলাশী থেকে আগরতলা সিরাজের বংশধরদের খুঁজছিলাম। আগরতলায় সিরাজের এক বংশধরদের একজন আগরতলায় ছিলেন। এবার আমরা কিন্তু সূত্রটা পেয়ে যাচ্ছি যে সেই ময়মনসিংহে মোহনলাল তার ভাগ্নেকে, মানে সিরাজের সন্তানকে নিয়ে এসে দত্তক দিয়েছিলেন জমিদার পরিবারে। সেখানে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সেখান থেকে সিরাজের সেই সন্তান, হিন্দু পদবী নিয়ে থাকা যুগল কিশোর রায়চৌধুরী, তিনি চলে আসেন সিলেটের কাজল শাহতে।